আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সিস্টেমিক ডিজিজ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সার্কোইডোসিস। সার্কোইডোসিস শব্দটি ডিজিজ হিসেবে অনেকের কাছেই পরিচিত নয়, কিন্তু এর যে লক্ষণ বা উপসর্গ সেটিতে অনেকেই ভুগে থাকেন। সার্কোইডোসিস হচ্ছে একটি ক্রনিক সিস্টেমিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটি সারা শরীরে ছড়িয়ে পড়ে। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান, বিশেষ করে ফুসফুস বা লিম্ফ নোড, স্কিন বা ত্বক এবং চোখে দেখা যায় যে সার্কোইডোসিসের কারণে নন ক্যাসিয়েটিং গ্রানুলোমা তৈরি হয় এবং এই রোগটি হয় এবং এর যে উপসর্গ সেগুলো দেখা দেয়। তো সার্কোইডোসিস বিষয়টিকে যদি আরেকটু বিস্তৃত করে সাধারণের জন্য উপযোগী করে বুঝিয়ে বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা জানি যে আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে বা কোনো ফরেন পার্টিকেল প্রবেশ করে, তখন শরীরের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় এবং তার বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলে। সার্কোইডোসিসের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে শরীরে যখন কোনো অজানা অ্যান্টিজেন প্রবেশ করে তখন ইমিউন সিস্টেম জেনারেলি সক্রিয় হয়। এই ক্ষেত্রে টি সেল, বিশেষ করে টি হেল্পার সেল সক্রিয় হয় এবং অনেকগুলো সাইটোকাইন নিঃসরণ করে, বিশেষ করে ইন্টারলিউকিন 2 বা IL-2 এবং ইন্টারফেরন Y নিঃসরণ করে। এগুলো ম্যাক্রোফেজ এবং টি সেলকে আরো বেশি অ্যাক্টিভ করে এবং গ্রানুলোমা ফর্মেশন হয়। এই গ্রানুলোমা ফর্মেশনটাই এই সার্কোইডোসিস ডিজিজটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। গ্রানুলোমা কিভাবে তৈরি হয় এবং এটি নন ক্যাসিয়েটিং গ্রানুলোমা সার্কোইডোসিসের ক্ষেত্রে তৈরি হয়, সেটি হচ্ছে যখন শরীরে এই অ্যান্টিজেন প্রবেশ করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে যখন শরীরে ক্রনিক অ্যান্টিজেনিক স্টিমুলেশন বা ম্যাক্রোফেজ তৈরি হয়। এই ম্যাক্রোফেজ গুলো এরা মূলত ফ্যাগোসাইট শুধু করে না, এরা প্রচুর সাইটোকাইন নিঃসরণ করে। এর ফলে এগুলো এপিথেলিয়াল সেলে পরিবর্তন হয়। এই অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ গুলো এপিথেলিয়াল সেলে রূপ নেয় এবং এই এপিথেলিয়াল সেলগুলো পরবর্তীতে ধীরে ধীরে এগুলো জায়ান্ট সেলে রূপান্তরিত হয়, যেমন মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল। এই জায়ান্ট সেল দুই ধরনের হতে পারে, সেটি লাং জায়ান্ট সেল বা ফুসফুসের জায়ান্ট সেল অথবা ফরেন বডি জায়ান্ট সেলও হতে পারে। তাহলে এই জায়ান্ট সেলগুলো আবার একাধিক জায়ান্ট সেল একসাথে মিলে মূলত মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি হয়। এই জায়ান্ট সেল তাহলে শুরুতে সেন্টারে থাকতেছে এপিথেলিয়াল সেল, তারপরে জায়ান্ট সেল, এর বাইরে থাকে লিম্ফয়েড সেল এবং এর সর্বশেষ বাইরের লেয়ার থাকে ফাইব্রোব্লাস্ট। এগুলো মিলে একটা স্ট্রাকচার তৈরি করে, এই স্ট্রাকচারটাই হচ্ছে গ্রানুলোমা। তো বিষয়টা যদি আরেকটু সহজ ভাষায় বলি, তাহলে ব্যাপারটি হচ্ছে এরকম: শরীরে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, অর্থাৎ একটা জীবাণু বা একটা ফরেন পার্টিকেল প্রবেশ করলো, শরীরের ইমিউন সিস্টেম এটাকে ধ্বংস করতে চায়, স্বাভাবিক প্রক্রিয়াটি। যখন সে দেখে যে এই অ্যান্টিজেনটাকে সে ধ্বংস করতে পারছে না, তখন সে তার চারপাশে একটি দেওয়াল তৈরি করে, ওয়াল তৈরি করে তাকে আটকে ফেলে, যাতে করে সে শরীরের অন্যান্য অর্গানের ক্ষতি করতে না পারে, শরীরের ক্ষতি করতে না পারে। তাহলে এই গ্রানুলোমা হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে ইমিউন সিস্টেম দ্বারা গঠিত একটি দেওয়াল, যে দেওয়ালের ভিতরে সে সেই অ্যান্টিজেনটাকে আটকে ফেলে। কিন্তু এই আটকে ফেলার কারণেই সেখানে একটি অতিরিক্ত বিষয় তৈরি হয়, বস্তু তৈরি হয়, সেটি হচ্ছে গ্রানুলোমা, যেটি পরবর্তীতে আবার নিজেই শরীরের অন্যান্য ক্ষতির কারণ হয় এবং কিছু উপসর্গ তৈরি করে। তাহলে এই গ্রানুলোমা গুলো বিভিন্ন অর্গানের ক্ষতি করে, বিভিন্ন, সেটা ফুসফুসে তৈরি হলে ফুসফুসের ক্ষতি হয়। তারপরে আমি আরো বলেছি লিম্ফ নোড গুলো ফুলে যায়, স্কিনে দেখা দিতে পারে, চোখে দেখা দিতে পারে। তার মানে হচ্ছে শরীরে যখন বাইরে থেকে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনকে যখন শনাক্ত করার পরে ইমিউন সিস্টেম এটাকে ধ্বংস করতে না পারে, তখন তার চারপাশে তাকে ঘিরে ফেলে একটা দেওয়াল তৈরি করে, যাতে সেই অ্যান্টিজেন শরীরের ক্ষতি করতে না পারে। এই দেওয়ালটি হচ্ছে গ্রানুলোমা। এই গ্রানুলোমা নিজেই আবার শরীরের অর্গানের ক্ষতির কারণ হয়ে যায়। এই বিষয়টি হচ্ছে সার্কোইডোসিস। তো আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন যে সার্কোইডোসিস কি। তাহলে সার্কোইডোসিসের কারণ কি? কারণ হচ্ছে, এটা প্রথমেই বলেছি যে অজানা আননোন অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে ইমিউন সিস্টেম এটি তৈরি করে। ফলে এর পিছনে জিনগত কারণ বা জিনগত প্রবণতা থাকতে পারে, সংক্রমণ থাকতে পারে, পরিবেশগত কারণ, ধুলাবালি, কেমিক্যাল, কীটনাশক এগুলো থাকতে পারে এবং ইমিউন সিস্টেমের ভারসাম্যহীনতাও এর জন্য দায়ী হতে পারে। অর্থাৎ দেখা গেল যে অ্যান্টিজেনটাকে সহজেই পরাস্ত করবার কথা ছিল, সেটি ইমিউন সিস্টেম ডিসফাংশনের কারণে সে সেটি করতে না পেরে তার বাইরে গ্রানুলোমা তৈরি করে ফেলেছে। তাহলে এবার হচ্ছে লক্ষণ। গ্রানুলোমা তৈরি হওয়ার ফলে যে সার্কোইডোসিস বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাহলে সার্কোইডোসিস হলে কি কি লক্ষণ হতে পারে, দেখা দিবে? তার জেনারেল লক্ষণের মধ্যে রয়েছে জ্বর থাকতে পারে, লো গ্রেড ফিভার, তারপরে ওজন কমে যাওয়া এবং ক্লান্তি বা দুর্বলতা দেখা দেওয়া,
আর যখন এই গ্রানুলোমা গুলো ফুসফুসে দেখা দেবে, তখন ফুসফুসে দেখা দেওয়ার কারণে শুষ্ক কাশি বা ড্রাই কফ, তারপর ডিসপেনিয়া বা শ্বাসকষ্ট, তারপর চেস্ট পেইন বা বুকে ব্যথা হতে পারে, দুর্বলতা অনুভব হতে পারবে, এবং শ্বাস প্রশ্বাস করার সময়, নেয়ার সময় হুইজেল বা ক্র্যাকেলস এই ধরনের সাউন্ড হতে পারে। লিম্ফ নোডের ক্ষেত্রে এর প্রভাব হচ্ছে লিম্ফ এনলার্জমেন্ট হতে পারে, অর্থাৎ লিম্ফ নোড গুলো বড় হয়ে যেতে পারে, বিশেষ করে সার্ভাইকাল লিম্ফ নোড এবং হিলার লিম্ফ নোড এগুলো ফুলে যেতে পারে, এগুলো বড় হয়ে যেতে পারে। পেইন ইউজুয়ালি অ্যাবসেন্ট, সাধারণত এই ক্ষেত্রে ব্যথা থাকে না, কিন্তু লিম্ফ নোড গুলো ফুলে থাকে। কখনো কখনো মাল্টিপল লিম্ফেনিউরোপ্যাথি বা একাধিক লিম্ফ নোড বড় হয়ে যেতে পারে। তাহলে স্কিনের ক্ষেত্রে দেখা যায় যে এরিথেমা নোডোসাম এক ধরনের পেইনফুল নোডিউল তৈরি হয়, বিশেষ করে পায়ের দিকে, পায়ের সামনের দিকে, এবং লুপাস পার্নিও বলতে বোঝায় এক ধরনের র্যাশ, বিশেষ করে বেগুনি লালচে র্যাশ, এগুলো মুখে এবং নাকে এই অঞ্চলে দেখা যায়। তারপরে ম্যাকুলো-পেপুলার র্যাশ বলতে বোঝায় স্কিনের কালার পরিবর্তন হয়ে যায়, কিন্তু এগুলো হাতের স্পর্শ করলে কোনো উঁচু নিচু অনুভূত হয় না। এগুলো হচ্ছে ম্যাকিউল। আর পেপুলার হচ্ছে যে কালারও পরিবর্তন হয়, আবার কিছু উঁচু নিচু দেখা যায়, এক ধরনের নোডিউল তৈরি হয়। এই দুই ধরনের র্যাশই তৈরি হয়, এই জন্য বলা হচ্ছে ম্যাকিউলো-পেপুলার র্যাশ। চোখের ক্ষেত্রে দেখা যায় ইউভাইটিস বা চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা করা, চোখ দিয়ে পানি পড়া, চোখ শুষ্ক হয়ে যাওয়া, তারপরে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা বা কমে যাওয়া, এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এছাড়া এটি লিভার বা স্প্লিনে ও এই সার্কোইডোসিসের কারণে গ্রানুলোমা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে লিভার এবং স্প্লিন বড় হয়ে যেতে পারে, যাকে আমরা হেপাটোস্প্লিনোমেগালি বলা হয়। হার্টের ক্ষেত্রে দেখা দিলে বা হার্টে যদি এই গ্রানুলোমা তৈরি হয় সার্কোইডোসিসের কারণে, তাহলে এরিথমিয়া দেখা দিতে পারে, হার্ট ফেলিওরের মতো দেখা দিতে পারে। যদি হার্ট ফেলিওরের ঘটনা এই ক্ষেত্রে খুব রেয়ার, সহজে ঘটে না, কিন্তু এরিথমিয়া দেখা দিতে পারে। নার্ভাস সিস্টেমের কারোর মধ্যে হলে বিশেষ করে ফেসিয়াল নার্ভে পালসি দেখা দিতে পারে, অর্থাৎ ফেসিয়াল নার্ভ গুলো কম কার্যকরী হয়ে যেতে পারে বা কার্যকরী ক্ষমতা কমে যেতে পারে। তো এগুলো হচ্ছে সাধারণত সার্কোইডোসিসের লক্ষণ। তাহলে সার্কোইডোসিস হচ্ছে একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি সিস্টেমিক ডিজিজ, যেটি শরীরের অনেকগুলো অর্গান একত্রে, এক বা একাধিক অর্গানে এই সার্কোইডোসিসের কারণে গ্রানুলোমা দেখা দিতে পারে এবং সেজন্য উপসর্গ দেখা দিতে পারে। ডায়াগনোসিসটা সাধারণত ক্লিনিক্যাল ফিচারের সাথে সাথে, সিমটমের সাথে সাথে এক্সরে করা যেতে পারে, বিশেষ করে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান করলে লিম্ফ নোড গুলো ফুলে আছে কিনা, তারপরে ফুসফুসে গ্রানুলোমা তৈরি হয়েছে কিনা সেগুলো দেখা যায়, এবং বায়োপসি করলে নন ক্যাসিয়েটিং গ্রানুলোমা পাওয়া যায়, এবং সিরাম লেভেল টেস্ট করলে এসিএ বা যেটাকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম বলা হয়, এই টেস্টটি করা যেতে পারে, এবং হাইপার ক্যালসিমিয়া বা ভিটামিন ডি এর পরিমাণ শরীরে বেড়ে যেতে পারে। এগুলো হচ্ছে ব্লাড টেস্ট। তো সাধারণত এই সার্কোইডোসিস ক্ষেত্রে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যানের বেশি প্রয়োজন হয়, কারণ সাধারণত এটা ফুসফুসে বা ফুসফুসের আশেপাশে যে লিম্ফ নোড গুলো রয়েছে, হিলার লিম্ফ নোড রয়েছে বা সার্ভাইকাল লিম্ফ নোড রয়েছে, এগুলোই মূলত বেশি আক্রান্ত হয়, যার জন্য পেশেন্টের ফুসফুসের যে লক্ষণ, দীর্ঘদিন ধরে শুষ্ক কাশি হওয়া, বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, তারপরে ক্লান্তি অনুভব করে, এই লক্ষণগুলো দেখা দেয়, এবং এগুলো মূলত সিটি স্ক্যান বা চেস্ট এক্সরে এর মাধ্যমে এটি শনাক্ত করা যায়। তাহলে এরপর হচ্ছে ট্রিটমেন্ট। আমি সবসময় প্লান্ট মেডিসিনের বা মাদার টিংচার দিয়ে ট্রিটমেন্টের কথা বলি, কারণ হচ্ছে আমি যেই ব্যবস্থাপনাটা দিয়ে থাকি বা যে ঔষধের কথা বলি, সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যালের ভিত্তিতে বলি। তাহলে সেই ফাইটোকেমিক্যাল গুলো তো মূলত মাদার টিংচারেই উপস্থিত থাকে। হোমিওপ্যাথিতে প্রচলিত অন্যান্য যে ডাইলিউশন ফরমেশন রয়েছে বা 50 মেডিসিনাল রয়েছে, সেখানে কিন্তু এই ফাইটোকেমিক্যাল গুলো উপস্থিত থাকে না। তার ফলে সেটি ফাইটোকেমিক্যাল উপস্থিত না থাকলে সেটি সায়েন্টিফিক ধরা যায় না। এই জন্য আমি সবসময় মাদার টিংচারের কথা বলি, এবং এই মাদার টিংচারের মধ্যে যে ফাইটোকেমিক্যাল গুলো উপস্থিত থাকে তার ভিত্তিতে তার কার্যকারিতা নিরূপণের কথা বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটি চ্যালেঞ্জ, একটি হচ্ছে এখানে ইমিউন সিস্টেমকে ব্যালেন্সে নিয়ে আসা, আরেকটি হচ্ছে যে আক্রান্ত অর্গান, সেই অর্গানকে প্রোটেক্ট করা। তাহলে আমরা যদি এই দুটি ব্যাপারের উপর ভিত্তি করে ওষুধের কথা চিন্তা করি, তাহলে একটা হচ্ছে ক্রনিক যে গ্রানুলোম্যাটাস ইনফ্ল্যামেশন, সেই ইনফ্ল্যামেশন কমানো অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন। সেক্ষেত্রে রয়েছে যেমন কার্কুমা লঙ্গা, এর মধ্যে কার্কুমিন রয়েছে, আমরা জানি কার্কুমিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনহিবিটর রয়েছে, এটি টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 6 এই গ্রানুলোমা ফরমেশনকে কমাতে পারে। এরপরে রয়েছে উইদানিয়া সমিনিফেরা বা অশ্বগন্ধা,
এটা উইদানোলিট হচ্ছে প্রধান ফাইটোকেমিক্যাল, এটি অ্যাডাপ্টোজেনিক এবং ইমিউন মডুলেশনের মাধ্যমে টি সেলের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপরে রয়েছে টিনোস্পোরা কর্ডিফোলিয়া, এটি একটি হাইলি অ্যালকালয়েড মেডিসিন, এটি ইমিউন সিস্টেমকে মডুলেট করে এবং যে কোনো ক্রনিক ইনফ্লামেশনকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাহলে তিনটি মেডিসিনের কথা বললাম, একটি হচ্ছে কার্কুমা লঙ্গা, তারপরে উইডেনিয়া সমিনিফেরা অশ্বগন্ধা এবং হচ্ছে টিনোস্পোরা কর্ডিফোলিয়া। এই তিনটি হচ্ছে জেনারেল ভাবে সার্কোইডোসিসের ক্ষেত্রে ভূমিকা পালন করবে, অর্থাৎ এটা ক্রনিক ইনফ্লামেশন কমাবে, ইমিউন সিস্টেম মডুলেশন করবে। এর বাইরে থাকে আমাদের অর্গান প্রোটেকশন, অর্থাৎ যেই অর্গানে গ্রানুলোমা হয়েছে, সার্কোইডোসিস দেখা দিয়েছে, সার্কোইডোসিসের কারণে সেই অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে রক্ষা করা। তো সেই ক্ষেত্রে ফুসফুসের জন্য আমাদের খুব ভালো মেডিসিন হচ্ছে গ্লাইসিরিজা গ্লাবরা বা লিকোরিস। গ্লাইসিরিজিন হচ্ছে এর ফাইটোকেমিক্যাল, এটি হচ্ছে কর্টিসল লাইক ইফেক্ট, বিশেষ করে লাং ফুসফুসের প্রদাহ কমাতে পারে। এর বাইরে রয়েছে সোলেনাম জান্তাকারপাম, তারপরে ক্যাসিয়া সোফেরা, লোভিলিয়া ইনফ্লেটা, এগুলোকে ব্রঙ্কোডাইলিউটর বলা হয়, অর্থাৎ ফুসফুসের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করতে এবং ফুসফুসে জমে থাকা মিউকাস বা অন্যান্য তরল অপসারণ করে ফুসফুসের কার্যকারিতা ইমপ্রুভ করতে পারে, বা এগুলো ফুসফুসকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তাহলে গ্লাইসিরিজা গ্লাবরা, সোলেনাম জান্তাকারপাম, ক্যাসিয়া সোফেরা এবং লোভিলিয়া ইনফ্লেটা এগুলো হচ্ছে লাং প্রোটেক্টিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি বা দিতে পারি। এরপর হচ্ছে লিম্ফ নোড বা ইমিউন অর্গান সাপোর্ট। তাহলে লিম্ফ নোড গুলো যে ফুলে গেছে, লিম্ফেডেনিওপ্যাথি দেখা দিতে পারে সার্কোইডোসিসের কারণে, সেই জন্য হচ্ছে স্ক্রোফুলারিয়া নোডুসা, তারপরে হচ্ছে ফাইটোলাক্কা ডেকান্ট্রা, এগুলো যে কোনো লিম্ফ নোড এনলার্জমেন্টের ক্ষেত্রে লিম্ফ নোড গুলোকে যথাযথ অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে স্কিনের যে প্রবলেম দেখা দেয়, সেই স্কিনের রক্ষা করার ক্ষেত্রে আমরা এখানে চেলিডিনিয়াম মোজাস বা কার্ডুয়াস মারিনাস, আমরা জানি যে স্কিনের সাথে লিভারের সরাসরি একটি সম্পর্ক রয়েছে। এটি লিভারকে বুস্টিং করার মাধ্যমে স্কিনের যে র্যাশ তৈরি হয় সেটিকে নিয়ন্ত্রণ করতে পারে। এর বাইরে বারবারিস একুইফোলিয়াম, তারপরে হচ্ছে গিয়ে হাইড্রোকোটাল এশিয়াটিকা, এগুলি হচ্ছে স্কিন প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন। তারপরে আই প্রোটেকশনের জন্য যেমন ইউভাইটিস দেখা দিলে, সেই ক্ষেত্রে আমি শুরুতে যে বলেছিলাম উইডেনিয়া সমিনিফেরা অশ্বগন্ধা, কার্কুমা লঙ্গা, সেগুলো যেমন জেনারেল ইমিউন বুস্টার হিসেবে কাজ করবে। এর সাথে সাথে আমরা আই প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন হিসেবে আমরা ইউফ্রিসিয়া অফিসিনালিসকেও প্রয়োগ করতে পারি। মূলত এই যে পয়েন্টে পয়েন্টে আমি ওষুধগুলোর কথা বলেছি, তার একটি কারণ হচ্ছে সার্কোইডোসিসের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই কিন্তু সবগুলো অর্গান আক্রান্ত হয় না। প্রধানত ফুসফুস এবং লিম্ফ নোড কেন্দ্রিক এটি দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে স্কিন র্যাশ বা চোখের সমস্যা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা জেনারেল মেডিসিনের সাথেও যেমন স্কিন প্রোটেক্টিভ, তারপরে আই প্রোটেক্টিভ, লাং প্রোটেক্টিভ, এই প্লান্ট মেডিসিন গুলো যদি আমাদের জানা থাকে, তাহলে সার্কোইডোসিসের পেশেন্টদেরকে কিন্তু আমরা খুব ভালো একটি ব্যবস্থাপনা দিতে পারবো। এই উদ্দেশ্যেই মূলত বলছি। তাহলে এবারে লিভার সাপোর্টের জন্য কার্ডুয়াস মেরিনাস, চেলিডোনিয়াম মোজাস, টেরাক্সাকাম অফিসিনালিস, হার্ট সাপোর্টের জন্য ক্রেটেগাস ওয়াক্স, তারপরে টার্মিনালিয়া অর্জুন, তারপরে নার্ভ সিস্টেমের কে সাপোর্ট দেওয়ার জন্য ভ্যালেরিয়ানা অফিসিনালিস, তারপরে হাইপেরিকাম পারফোলেটাম, এই মেডিসিন গুলো। তার মানে একদিকে হচ্ছে ইমিউন সিস্টেমকে মডিউলেট করা, সার্কোইডোসিসের যে গ্রানুলোমা ফরমেশন, সেই গ্রানুলোমা ফরমেশনকে কমিয়ে আনা, অন্যান্য দিকে যেই সমস্ত অর্গান আক্রান্ত হয়েছে সেই অর্গান ভিত্তিক প্রোটেকশন দেয়া, এটি হচ্ছে মূলত চিকিৎসার প্রধান লক্ষ্য। তো এইভাবে যদি আমরা সার্কোইডোসিসের পেশেন্টদেরকে প্লান্ট মেডিসিন দিয়ে সাপোর্ট দিই, তাহলে কিন্তু সে খুব দ্রুতই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারবে। তো এই ছিল সার্কোইডোসিস নিয়ে আমার আলোচনা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকবার জন্য, এবং পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আইডিতে ফলো দিয়ে সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।